তো আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের সাথে আপনাদের সবার যে সম্পর্কটা এটা কিভাবে আরো আমরা সুদৃঢ় করতে পারি। তো বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কটা একটা একদম বেসে এই যে এখানে সম্পর্কটা দেখেন সাউন্ড সিস্টেম এটা দিছি তো এখানে না ওই যে দিছি That's all fine. যেটা অবশ্যই আছে, এটা একটা বড় ভিত্তি আমাদের জন্য। অনেকে invest করেন বাংলাদেশে। আবার অনেকে বাংলাদেশে গিয়ে এটা যদি আমি বলি আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, জমি বড় একটা ধানি জমি মাঝখানে গোলাপি তোতার একটা বাড়ি করে ফেলে, তো সেটাও করেন। In any case, you do send money back to Bangladesh, and that is the trust. But তার উপরে যে নিউ চিজ কেকের চিজ বাসা হচ্ছে আমাদের নলেজ নাই। আমাদের টোটালি সাউন্ড নাই। আমি সেটা বলছি যে একটু বলতে হবে যে ওই পাশটা চেক করছেন ওটাতে আমি অত তো যাই না আমাদের অত যেটা আসবে না ওটা নিয়ে যান তাহলে দেখেন আমি কি চেক করে ওখানে আছে কিনা ওদের লোক আছে ওখানে So the best of us are abroad. তাই যদি হয়ে থাকে তো বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যারা গত বছরের গণঅভ্যুত্থানটাকে লিড করেছে, যারা আমাদের ড্রাইভিং ফোর্স ছিল, তাদের যে এক্সপেকটেশন এন্ড দেয়ার আকাঙ্ক্ষা, তাদের যে আকাঙ্ক্ষা টু লার্ন এন্ড টু এক্সেল, সেটার ব্যাপারে আপনাদের সাহায্য করার অনেক সুযোগ আছে। সো দ্য চিজ ইজ ইন নলেজ ক্যাপিটাল, যদি আপনারা ওই সাহায্যটা আমাদেরকে করতে পারেন। আর the topping of it is really if you are very successful here, the soft power you can give us. আমি জানি যে কিছুদিন পরে আমরা আশা করছি নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টে আমাদের জাজ হবেন বাংলাদেশি একজন, লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি জানি ন্যাশনাল এআই এক্সপার্ট হিসেবে কিছুদিন আগে একজনকে ঘোষণা করা হয়েছে, একজন বাংলাদেশি, উনিরাও এখানে আছেন অনেক। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আপনারা যখন এরকম অনেক সাকসেসফুল হন এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, এবং আসলে পলিসি লেভেলে তখন আপনারা হয়তো ইন্টারভিউ করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন, সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো যেহেতু এই মাইগ্রেশনের একটা বড় অংশ হচ্ছে ইকোনমিক মাইগ্রেশন, তো আমি একটু বাংলাদেশের ইকোনমি দিয়ে শুরু করি। আমাদের দেশের কি অবস্থা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সো লেটস স্টার্ট উইথ দিস ভেরি বেসিক স্লাইড। আমাদের সবসময় আমরা বলেছি যে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছিল, অনেক কিছুতেই অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি, এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত এক বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। সো দ্য ইকোনমি ইজ স্লোলি টার্নিং ইটস কর্নার। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা মোটামুটি ওয়েদার করতে পেরেছি, নেভিগেট করতে পেরেছি। আমি যদি আরেকটু জুম ইন করি তাহলে ইনফ্লেশন নাম্বারটা যদি আপনারা দেখেন, ইনফ্লেশন নিয়ে মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। ইনফ্লেশনটা কিন্তু এখন একটা স্টেডি স্টেটে চলে এসেছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রাকশনারি মনিটারি পলিসির জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মাঝখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে, মাঝখানে যে চার্টটা দেখা যাচ্ছে, এটাকে বলে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স বেসিক্যালি shows the confidence of the business community in reinvesting. So যদি স্কোরটা 50 এর বেশি হয় তাহলে সাধারণত বলা হয় এক্সপ্যানশনারি বিজনেস মাইন্ডসেট। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্কোরটা কনসিস্টেন্টলি 60 এর উপরে আছে। আর সবচেয়ে এই পাশে যদি আপনারা দেখেন তা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা একটা বড় কনসার্ন ছিল সবসময়। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি ব্যাংকরা কনসিস্টেন্টলি আমাদেরকে বলে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে একটা ইস্যু আছে। এই ইস্যুটা আমরা এখন মোটামুটি রিজলভ করে এসেছি। ইনফ্যাক্ট রেকর্ড হাই ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের এখন আছে, ডিসপাইট পেইং ব্যাক অ্যাবাউট $3 বিলিয়ন, যেটা আমাদের দেনা ছিল বিদেশি অনেক পার্টনারদের কাছে, সেগুলো পে ব্যাক করার পরেও আমরা এখন একটা স্টেবল স্টেজে এসেছি। সেই কারণে আপনারা হয়তো অনেকে যারা পেপার ফলো করেন জানবেন যে গত 2-3 মাসে ইনফ্যাক্ট আমাদেরকে ডলার মার্কেট থেকে কিনতে হয়েছে, কারণ টাকা অ্যাপ্রিশিয়েট করে চলে যাচ্ছে। সো the trend we had যে লাস্ট 2-4 বছরে অনেকে হয়তো মনে আছে যে বাংলাদেশি টাকা 80 টাকা ছিল ডলারের সাথে, হঠাৎ করে লাভ দিয়ে 120 টাকা হয়ে গেল। এখন আমাদের এখানে সেভিয়ার ইনফ্যাক্ট মার্কেট থেকে কিনতে হচ্ছে না, আমাদের নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। So all these things give me confidence the economy finally is stabilizing. তো বিরাট চেয়ারম্যান হিসেবে আমাকে সবাই জিজ্ঞেস করে এফডিআই তো আসছে না, এফডিআই কবে আসবে, দেশের তো বিদেশি বিনিয়োগ আসলে হচ্ছে না, আপনারা খালি প্রেজেন্টেশন করেন। তো এফডিআই নাম্বারটা যদি আমরা দেখি গত বছর একই সময়ের তুলনায় এফডিআই এখন আসলে অনেক বেশি।
আমাদের বেসটা খুবই লো, সো এটি অনেক বেশি হয়ে বড় কোনো ক্রেডিট নেওয়ার কিছু নেই, বাট অ্যাটলিস্ট আমাদের এই কনফিডেন্সটা আমরা পেতে পারি যে আসলে এফডিআই কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। এরকম বড় একটা ইভেন্টের পরে একটা সম্ভাবনা ছিলই যে বিদেশি বিনিয়োগকারীরা সবাই বললেন যে ওনারা আগামী 1-2 বছর একটু দেখবেন যে বাংলাদেশের কি অবস্থা হয়, তার আগ পর্যন্ত ওনারা ইনভেস্ট করবেন না। কিন্তু সেটা আসলে হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এফডিআই গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং গত বছরের তুলনায় আমরা প্রায় 76% জাম্প দেখতে পাচ্ছি। বেশ কিছু ইন্টারেস্টিং কোম্পানি ইনভেস্ট করেছে। অনেকে বলে ইনভেস্টমেন্ট সামিট থেকে কি হলো, তো আমি দুই একটা এক্সাম্পল দিই। আমাদের চাইনিজ একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওনারা প্রায় একটা স্টেট অফ দি আর্ট চায়নার বেস্ট ইন ক্লাস টেকনোলজি নিয়ে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করছেন ইকোনমিক জোনে। সেটাতে প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে আগামী 3 বছরে। দ্বিতীয় যেটা আছে তাদের আরেকটা ইন্টারেস্টিং স্টোরি, অনেকেই আমরা যারা প্লেনে ট্রাভেল করি তারা দেখি যে অ্যামেনিটি কিট আমরা সবাই এনজয় করি। তো অ্যামেনিটি কিট যারা বানায় তারা আসলে ম্যাক্সিমাম টপ 3 আর অল চাইনিজ কোম্পানিজ। সো দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার দে আর মুভিং ফ্রম চায়না টু বাংলাদেশ। এগুলো আমাদের জন্য একটা বড় বড় this is how we will inshallah go. So this is the economic state. এবং economic state থেকে আমাদের general feeling হচ্ছে there is some momentum that's growing up. We are building momentum slowly. এবং এই momentum build করার জন্য আসলে একটা base foundation, যেটা খুবই strong foundation, সেই foundationটা কিন্তু এসেছে remittance ব্লগার থেকে। তারা যে remittance পাঠিয়েছেন 5 আগস্টের আগে বন্ধ করে রেখেছিলেন, তারপরে পাঠিয়েছেন এবং সেখানে আমাদেরকে একটা strong base দিয়েছে ইকোনমিটাকে আজকে এখানে নিয়ে এসেছে। আমরা কি করছি? আপনারা তো অনেক কিছু করছেন, আমরা কি কিছু করছি কিনা? গত 1 বছরে আসলে প্রবাসীদের জন্য আমরা কিছু করলাম কিনা? তো প্রথমে আমি বিডার অ্যাঙ্গেল থেকে বলি, যেহেতু আমার সংস্থা, তো কয়েকটা জিনিস করেছি আমরা। প্রথমত আমরা একটা ইনিশিয়েটিভ লিস্ট ছিল আমাদের, যে বাংলাদেশে বিনিয়োগ করতে যেসব সমস্যা ইনভেস্টররা ফেস করেন তাদের একটা লিস্ট বানানো হয়েছিল সব সিইওদের সাথে কথা বলে। সেই লিস্টটা একটা 32 আইটেমস, তার মধ্যে 18টা আমরা অলরেডি সলভ করেছি এবং ইলেকশনের আগে আমরা আশা করছি যে বাকি 14টাও রিজলভ করা হয়ে যাবে। সো বিনিয়োগ পরিবেশ বা বিনিয়োগ বান্ধবতার যে ব্যাপারটা আসে সেই জায়গাতে আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশে বিনিয়োগ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের 2024-এ যা ছিল 2026 সালে তার থেকে সিগনিফিকেন্টলি বেটার হবে। বাট এই দুইটা আরো জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড। বিডারকে রিস্ট্রাকচার করা হচ্ছে। বিডার যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল এটাকে আমরা কমপ্লিটলি ঢেলে নতুন করে সাজাচ্ছি। ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে আমরা আলাদা করে এনআরবিদের জন্য একটা টিম তৈরি করছি, এনআরবি সেল। তারা শুধুমাত্র এনআরবি ইনভেস্টরদেরকে আলাদা করে সার্ভিস দেবে। এখন থেকে আপনাদের and then finally ঠিক যেরকম রেমিটেন্স দেশে পাঠালে একটা ক্যাশব্যাক পাওয়া যায় যদি আপনি প্রপার চ্যানেল পাঠান, তো কেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে গেলে ক্যাশব্যাক পাওয়া যাবে? সেটা আপনার নিজেরই হোক বা আপনি একজন বিদেশি ইনভেস্টরকে বাংলাদেশে নিয়ে গেলেন, আপনারা এখানকার ইনভেস্টমেন্ট কমিউনিটিকে অনেক বেটার চেনেন আমাদের তুলনায়, আমাদের পক্ষে এটা করা সম্ভব না। ঠিক সে কারণেই আমরা একটা ইনসেন্টিভ স্কিম চালু করছি, সেটাও এই ফোর্থ কোয়ার্টারে চালু হয়ে যাবে। If you take $100 million back to Bangladesh government will pay you $1 million as a recognition for your facilitation exercise. So এটা আমরা চালু করে দিচ্ছি। এবার যদি আমি একটু জুম আউট করি বিরাট থেকে, যে আর কি করা হয়েছে, আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আছেন, উনি ইনফ্যাক্ট প্যানেলে থাকবেন, সো উইল এক্সপ্লেইন মোর। বাট আরো অনেক বেশ কিছু কাজ করা হয়েছে এক্সপ্যাট্রিয়েটদের জন্য। বাট যেটা নিয়ে আমি আসলে সবচেয়ে পার্সোনালি এক্সাইটেড, এবং এটা আমি নিজেও কিন্তু এনআরবি ছিলাম একটা সময়, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ইজ আওয়ার রাইট টু ভোট। তো আজকে প্রথম আমরা আপনাদেরকে ভোটের প্রসেসটা একটু বলতে চাই। আমরা দুটো স্লাইড আছে, আমরা উইল এক্সপ্লেইন হাউ ইউ উইল ভোট। সো যেটা হবে, খুব শীঘ্রই আমরা একটা অ্যাপ লঞ্চ করব বাংলাদেশ সরকার থেকে, যেখানে আপনারা আপনাদের যে পার্সোনাল আইডি আছে সেটা দিয়ে রেজিস্টার করতে পারবেন এবং রেজিস্টার করার পরে আপনারা সেখানে আপনাদের এখন যে বর্তমান ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দেবেন। এই ভোটটা পোস্টাল ভোট হচ্ছে, ঠিকানাটা প্লিজ ঠিকভাবে দিন যাতে অন্য কারোর কাছে আপনার ব্যালটটা চলে না যায়। এই ঠিকানায় কিন্তু আপনার ব্যালট আসবে। সো যদি আপনি ভোটের দিন হঠাৎ করে ঠিক করেন যে না এখন আমি বাংলাদেশে চলে যাবো, বাংলাদেশে গিয়ে ভোট দিব, সেটা হবে না। আপনাকে আসলে ভোটটা এখান থেকে দিতে হবে। তা আপনার কাছে একটা এরকম সুন্দর খাম পৌঁছে যাবে, যে খামে একটা
প্রি রেজিস্টার্ড খামও থাকে, প্রিপেড খামও থাকে, যেটা আপনি ফেরত পাঠাতে পারবেন ভোটটাকে। একটা এরকম কাগজ যাবে ওই ভোটের মধ্যে, ওই খামের মধ্যে। সেই কাগজটাতে প্রত্যেকটা মার্কা দেওয়া থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না। দ্য রিজন প্রার্থীর নাম লেখা থাকে না সেটা হচ্ছে যে বাই দ্য টাইম প্রার্থী অ্যানাউন্স হয়ে যায় ততদিনই আপনাদের কাছে কাগজ এসে আপনার ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠানোটা খুব চ্যালেঞ্জ। সো আমরা খালি মার্কাটা দিয়ে দিই, এরকম একটা কাগজ যাবে। আপনাদের পছন্দের যে প্রার্থী তার যে মার্কা, সেই মার্কাতে আপনি ভোট দিয়ে খামের মধ্যে ভরে পোস্ট বক্সে দিয়ে দিবেন। আপনি যখন একটা পোস্ট বক্সে দিয়ে দিবেন, দিস উইল গো স্ট্রেট টু আপনার কনস্টিটিউয়েন্সি। ধরেন লেটস সে ইউ আর ফ্রম নীলফামারী, নীলফামারী রিটার্নিং অফিসারের কাছে আপনার এই খামটা পৌঁছে যাবে। সো ইলেকশনের সময়, ইলেকশনের এক দুই দিন আগে ওনারা খামগুলো খুলে আপনাদের ভোট কাউন্ট করবে। সো আই এম জেনুইনলি এক্সাইটেড। আমাদের এই যে একটা আগামী বছর ইনশাআল্লাহ একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, আমরা সবাই ভোট দিতে পারবো। এই ভোট দিতে পারার ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি। আমি শিওর আমরা সবাই জানি যে গত বছর আমাদেরকে যেটার বিরুদ্ধে যেতে হয়েছে দ্যাট ওয়াজ নট প্রিটি। আমি আপনারা অনেকে হয়তো বিদেশে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি দেশে ছিলাম অর্ধেক সময় বিদেশে ছিলাম, সামনাসামনি দেখেছি। অনেকে এখানে আছেন যারা অ্যাকচুয়ালি রাস্তায় ছিলেন। অনেক বাচ্চা ছেলে মেয়ে তাদের লাইফ লুজ করেছে, অনেকে তাদের এমন ধরনের ইনজুরি হয়েছে যে তারা হয়তো ভবিষ্যতে একটা সুস্থ জীবন আর কাটাতে পারবে না। So this was very difficult. We won the vote through a lot of struggle. So ওই সময় একটা গান খুব বিখ্যাত হয়েছিল, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, যে মনির চৌধুরী, যে গত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি মাথা বেশি কলহানা। So this is our Bangladesh, এবং we have won this with a lot of struggle. We all have won this with a lot of struggle. So we cannot let that fail. So this is a generational opportunity, and in generational opportunity যাকে ফুললি হার্নেস করার জন্য we need your help. So আজকের এই ইভেন্ট থেকে all we expect, the purpose of this event, আমি ঢোকার সময় আমাকে জিজ্ঞেস করছি যে আজকের ইভেন্ট থেকে আপনার এক্সপেকটেশন কি? The expectation is a renewed sense of hope যে Bangladesh and its children abroad, we can work together and we can create something absolutely new. Thank you. So let's jump into the panel. আমাদের প্রথম প্যানেলে আমি would like to invite the moderator, our honorable special envoy to the chief advisor on economic affairs. Yes, please.